আমাদের দেশের মানুষ এখন রাজনীতিবিদদের বিশ্বাস করেন। দেশে গণতন্ত্র এখনো আসে নাই। তার প্রমাণ হচ্ছে আনিস আলমগীর, ওনাকে যে নেওয়া হলো জেলে। প্রশ্ন আপনাকে করি, সময় পাবো কিনা জানি না। নির্বাচন পর্যন্ত জামায়াতে যে 11 দলীয় জোট হলো, এই জোটটা অটুট থাকবে বলে হয় নির্বাচন পর্যন্ত, কারণ এখনো পর্যন্ত তারা আসন ভাগাভাগি নিয়ে সমঝোতায় পৌঁছাতে পারে। যদিও আজকে জামায়াতের তিনি বলেছেন 2-1 দিনের মধ্যে আসন ভাগাভাগি সমঝোতা হয়ে যেতে পারে বা ঘোষণা আসতে পারে। আপনি কি মনে করেন আসলে তাই? এখানে আমার মনে হচ্ছে যে এইটাতে তারা অটল থাকবেন, কারণ জামাত আমার যতটুকু ধারণা এই পর্যন্ত তাদের বিভিন্ন কার্যক্রমে আমার মনে হয়েছে যে তারা খুব কমিটেড জায়গায় থাকে, তাদের কমিটেড দল। তো কমিটেড যদি তারা হয় সেক্ষেত্রে তারা যে বাকি কাজগুলোও করে এগুলো কিন্তু তারা অনেক হিসাব নিকাশ করে চাল দেয় কিন্তু দেখবেন। সুতরাং তারা তাদের হিসাবটা মিলে, কারণ সামনে তো সময় নেই। এই ঘোষণা দেওয়ার আগে তারা সম্ভবত কাল পরশু ঘোষণা দেবেন। ঘোষণা দেওয়ার আগে আমার যেটা ধারণা, তারা এটা খুব কঠিনভাবে তারা পর্যালোচনা করেছেন এবং পর্যালোচনা করে হয়তো লিখিত হোক আর অলিখিত হোক খুব কঠিন একটা শর্তের মাধ্যমে এসে এই ঘোষণা দিচ্ছেন। এবং এই ঘোষণা যদি হয়, জামাত যদি ঘোষণা দেয়, তাহলে আমার ধারণা যে শেষ পর্যন্ত এটাই থাকবে। ধন্যবাদ আপনাকে। নীলোফার চৌধুরী মণি, নীলোফার চৌধুরী মণি বা আমার এখানে টক শোতে আসলে অনেকজন আসে, একটি কথা তারাও অভিযোগ করেছেন। এইভাবে বলি যে বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তিনি মানুষকে অনেক দলকে রাজনীতি করবার সুযোগ করে দিয়েছেন বাংলাদেশে, যদি বলি 75 পরবর্তী সময়টাতে। কিন্তু বর্তমান যে সময়টা, এই সময়টাতে বিএনপির পক্ষ থেকে দেখা যাচ্ছে ছোট ছোট দলগুলোকে বিলুপ্ত করে দেওয়া হচ্ছে কেন? এটা আসলে পরিস্থিতি মানুষকে অনেক কিছু করে। আমি এটা নিয়ে এই কথাটা বলতে চাই যে মানুষের এই সরকার আর কিছু পারুক না পারুক একটা জায়গায় মানুষের চরিত্রকে উন্মোচন করতে পেরেছে। সেটা হলো যে এই যে নিবন্ধিত দলগুলো নিজের মার্কা নিয়ে নির্বাচন করার জন্য, বড় দলগুলোর মার্কাটাকেই মানুষ চেনে বলে তারা জানে যে তাদের মার্কায় তারা পাশ নাও করতে পারে স্বতন্ত্র প্রার্থীর কাছে। এবং তারা যে এতদিন তাদের একটা উদ্দেশ্য ছিল, আদর্শ ছিল, সততা ছিল, ন্যায়নিষ্ঠতা ছিল, সব কিছু বিসর্জন দিয়ে অন্য একটা দলে শুধুমাত্র এমপি হওয়ার লক্ষ্যে ঝাঁপিয়ে পড়ল। এটা এটা আমাকে অত্যন্ত আহত করেছে এই কারণে যে এই দেশে আসলে কোথায় আর ভালো কিছু আমরা খোঁজ পাবো। যে পর্যন্ত আমি মনে করি একজন সংসদ সদস্যকে যে পর্যন্ত টিআরজি আর কাবিখার উন্নয়নমূলক কাজের থেকে দূরে না সরাতে পারবেন, সেই পর্যন্ত এইসব হতেই থাকবে হতেই থাকবে। যদি এইখানে টাকা বানানোর মেশিনটা না থাকতো, তাহলে আমার ধারণা যে এমপি হওয়ার জন্য এত মানুষ লোভনীয় হতো না। সেইখানে মানুষ হয়তো এটাও মনে করতো যে আমি উচ্চকক্ষে যাই, হয়তো এটাও মনে করতো এমপি হইনি তো কি হয়েছে, আমি এমপিদের সহযোগিতা করতে চাই, আইন প্রণয়নের ক্ষেত্রে আমি বড় ভূমিকা রাখতে চাই, 5টা এমপিকে আমি জ্ঞান দিতে চাই, এই জন্য আমি প্রচণ্ড রূপে আমি স্টাডি করতে চাই। সেটা কিন্তু হয় নাই। আমার মনে হয় যে এই জায়গাটা প্রমাণ করে দিতে পেরেছে এই সরকারের এই আইনটা, যে যার যা নিবন্ধিত দল হয় দল বিলুপ্ত করে ইলেকশন করতে হবে, আইদার তাকে তার মার্কা নিয়ে নির্বাচন করতে হবে। এটা এটা একদম সর্বশেষ সংযোজন গণতন্ত্র নস্যাৎ হওয়ার জন্য। আরপি সংশোধনের কারণে বিএনপির লাভ হলো না, বিএনপির লাভ কি? বিএনপি কি এরকম দল যারা আসছে তাদের কয়জন মানুষ আছে? আমি কাউকে ছোট করে বলছি না। তারা তো নিজে হাত গোটায় নিজের মতো করে আসছে এবং তাদের দল কিন্তু তারা বিলুপ্ত করেনি। অনেকে আসছে চেয়ারম্যান পর্যায়ে, তারা কিন্তু তাদের দল বিলুপ্ত করে নাই, রাখছে। আবার যদি পাশ করতে না পারে তারপর আবার বিএনপি থেকে পদত্যাগ করে একটা লেটার দিলেই তো পদত্যাগ, আবার ওই জায়গায় তারা উত্তরাধিকার সূত্রে আবার প্রেসিডেন্ট হয়ে যাবে বা সেক্রেটারি হয়ে যাবে। এটাই তো আমার মনে হয়। আমার নির্বাচনী বৈতরণী পার করার জন্য আসছে। পার করার জন্য এটা হতে পারে। আরেকটা প্রশ্ন আপনাকে, কারণ বিএনপি এতদিনের কর্মী, বিএনপি তারা কি এইভাবে মেনে নিবে তাদেরকে? আমার তো মনে হয় না। সেই কারণে বিদ্রোহী প্রার্থী হচ্ছে বিভিন্ন জায়গায়। না, বিদ্রোহী প্রার্থী এমনিও এক এক এলাকায় 4টা-5টা করে প্রার্থী বিদ্রোহী প্রার্থী হতেই পারে, কিন্তু এদেরকে মেনে নেওয়ার ক্ষেত্রে তো আরো তারা পাগল হয়ে গেছে। এই কারণে যে আমরা এত কষ্ট করলাম, আরেকজন হঠাৎ করে এসেই এই মনোনয়নটা ছিনিয়ে নিয়ে গেল, তাহলে আমার কষ্টের কি দাম থাকলো? আপনি বলছেন উপযুক্ত অনেক প্রার্থী অবশ্যই বিভিন্ন জায়গায়, বিএনপি যেহেতু একের অধিক প্রার্থী প্রত্যেকটা আসনে উপযুক্ত, এখন অনেকেই প্রার্থী হয়েছেন। কিন্তু দলের পক্ষ থেকে বলা হচ্ছে যদি বিদ্রোহী প্রার্থীতে এই প্রার্থীরা যদি না মনোনয়ন বাতিল না করা হয় তাদেরকে বহিষ্কার করা হচ্ছে, করেছেন মিনিস্টার রুমিন ফারহানাও সেই শিকার।
তাহলে কি তাদেরকে অধিকার বঞ্চিত করা হচ্ছে? আপনার কি মনে হয়? দেখেন, এইখানে আমরা যখন দল করি, দলের কিছু আইন কানুন মেনে চলবো, এটা কিন্তু প্রত্যয়নপত্রে লেখা থাকে। হ্যাঁ, তো সেইখানে আমি যেমন আমার মোটামুটি আল্লাহর রহমতে একটা গ্রহণযোগ্যতা আছে, পারিবারিকভাবে মোটামুটি আছে। আমার বাবা জাগর দল থেকে এই দল করেছে, সেখানে আমি কিনলে কিনতে পারতাম। আমি অনেক হিসাব করে দেখেছি, আমার যদি অভিমান থেকে থাকে তাহলে কেন্দ্রের উপর, কেন্দ্র আমাকে যারা মনোনয়ন দেয় নাই, তো আমি মিছামিছি কেন, আমি তো দলেরই একজন, আমি যেটাই করি না কেন, কি দরকার এত ক্যাচালের মধ্যে গিয়ে। একটা প্রশ্ন করে রাখি, ব্যারিস্টার রুবিন ফারহানা তো প্রার্থী হয়েছেন, আপনি হবেন কিনা বা হওয়ার তো সুযোগ নেই? না, এখন আর সুযোগ নেই, আমি তো হই নাই। আমি ওটাই বলছি যে আমি আমার অনুগত, আমি তো আর অন্য কিছু জানি না। এটা আমার দল ভালো করে জানে যে এরা পুরানো, এরা ছাত্র দল করা থেকে আসা, সো এরা অন্য কিছু করতে পারে না, যে কারণে আমাদের নিয়ে তাদের মাথা ব্যথা। একটা প্রশ্ন নিয়ে আসবো, হয়তো যদি সময় থাকে। আমি একটু আবুল কালামের কাছে একটু যেতে চাই। সাংবাদিক, বিএনপি ক্ষমতায় গেলে নারীদের ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড দেওয়ার অঙ্গীকার করছে, জামায়াত তো কোনো প্রতিশ্রুতি এখনো দিতে পারছে না। সেক্ষেত্রে জামায়াতের চেয়ে বিএনপি অনেকটা কি নির্বাচনী মাঠে এগিয়ে গেল কিনা? এই বিষয়টা আসলে হচ্ছে কি, আমাদের দেশের মানুষ এখন রাজনীতিবিদদের বিশ্বাস করে না, কোনো প্রতিশ্রুতিকেই বিশ্বাস করেন। আপনি দেখবেন যে আমরা, কারণ কি, আমরা যখন যা বলি আমরা তা করি না। নির্বাচনের আগে আপনাকে দেখলে সালাম দেই, নির্বাচনের পরে দেখলে চিনি না। এই হলো আমাদের চরিত্র। তো এই চরিত্রের মধ্যে বিএনপি যেটা ঘোষণা করেছে ফ্যামিলি কার্ড, এটা অবশ্যই সমাজ, রাষ্ট্র বা মানুষের জন্য, বিশেষ করে মানুষের জন্য এটা অবশ্যই ভালো একটা সুযোগ, কল্যাণকর। কিন্তু কথা হচ্ছে শেষ পর্যন্ত তারা এটা কার্যকর কতটুকু শতভাগ করতে পারবেন সেখানে যেমন সন্দেহ থেকে যায়, তেমনি হচ্ছে মানুষ এখন নির্বাচনের আগে এটাকে কতটুকু বিশ্বাস করবে এবং এই বিশ্বাসের উপরে তাদের ভোটাধিকার প্রয়োগ করবে, সেটা কিন্তু একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। কারণ ওই যে বললাম যে মানুষ সবসময় মনে করে যে নির্বাচন আসলে আপনি আমি অনেক কিছু বলি স্বার্থের জন্য, নির্বাচন চলে গেলে আর কিছু চিনি না। এই জায়গাটাতে যদি বিএনপি মানুষের মধ্যে বিশ্বাসের ঘাটতি দূর করতে পারে, সেক্ষেত্রে আমার মনে হচ্ছে হয়তো এটা কাজে লাগতেও পারে। একটু আরেকটা প্রশ্ন আপনাকে করে যাই। যদিও আপনাদের কথায় আমি একদম পরিষ্কার যে 5 আগস্টের পরে যে পরিবর্তন, নতুন বাংলাদেশ, নতুন রাজনীতি, নতুন বন্দোবস্ত, যে আমরা আশা আকাঙ্ক্ষা করেছিল, দেশের মানুষ আশা করেছিল, যারা আন্দোলন করেছে তারা আশা করেছিল, কিন্তু আপনাদের দুজনের বক্তব্যে সে আশাই অনেকটা যদি বলি গুড়ে বালি হয়ে গেছে। কিন্তু অন্যান্য বিষয়গুলো আছে, যেমন ধরুন গত সরকারের আমলে আমরা দেখেছি সাংবাদিক নির্যাতনের ঘটনা দেখেছি, সাংবাদিকরা অনেকেই জেলখানায় মারা গেছেন, একজন এমন একটা ঘটনা ঘটেছে। এই সরকারের আমলেও আনিস আলমগীরের মতো একজন মানুষ জেল খাটছেন। আপনি একজন সাংবাদিক হিসেবে কি মনে করেন, কি বলবেন? এই বিষয়টা হচ্ছে কি, যে জুলাই যে আন্দোলনটা কেন হয়েছিল, মানুষের কথা বলার অধিকার কেড়ে নেওয়া হয়েছিল, মানুষের যে গণতান্ত্রিক অধিকার, যেটা রাষ্ট্রীয় অধিকার কেড়ে নেওয়া হয়েছিল বলেই কিন্তু এই আন্দোলনটা হয়েছে। এটা হচ্ছে তার প্রতিবাদ। এখন যে অন্যায়ের প্রতিবাদ করে মানুষ দেশকে মুক্ত করে ফ্যাসিস্ট থেকে, সেই অন্যায় যদি আবার হয় তাহলে বুঝতে হবে যে দেশে গণতন্ত্র এখনো আসে নাই। তার প্রমাণ হচ্ছে আনিস আলমগীর, ওনাকে যে নেওয়া হলো জেলে, বা আরো সাংবাদিক যারা আছেন, তাদেরকে ধরেন যে তারা যদি অপরাধ করেন, সেক্ষেত্রে তাদেরকে আগে অপরাধটা উচিত ছিল যে কনফার্ম হওয়া, যে আসলেও জেলে যাওয়ার মতো অপরাধ তারা করেছেন কিনা, সেটা শতভাগ কনফার্ম হওয়ার ক্ষেত্রে তারপরে বাকি প্রক্রিয়াটা যদি সরকার শুরু করতো, তো সেটা আমার মনে হয় যে ন্যায় বিচারের ক্ষেত্রে, সেটা ইনসাফের ক্ষেত্রে, সেটা আমার মনে হয় আরো গ্রহণযোগ্য হতো সমাজে এবং সাংবাদিক কমিউনিটি, রাজনৈতিক কমিউনিটির কাছে।